দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন আরআই স্টিল জনতন্ত্র গণতন্ত্র। আপনারা যেমনটি জানেন সারাদিনে যে ঘটনাগুলো ঘটে গেছে সেগুলো তো আমাদের আলোচনার বিষয়বস্তু থাকছে, কিন্তু নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দল কি ভাবছে, তাদের পথ পরিক্রমায় কি পদক্ষেপ আজকে হলো, সিএসি কি বললো, এই বিষয়গুলো আজকে আমাদের অনুষ্ঠানে প্রাধান্য পাবে। এই সবগুলো বিষয় মাথায় রেখে আমাদের আলোচনার বিষয়বস্তু আজকে নির্ধারণ করেছি সুষ্ঠু নির্বাচন নিয়ে কি শঙ্কা। এই বিষয়ে কথা বলার জন্য আজকে আমাদের স্টুডিওতে দুইজন অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনীতিবিদ এবং রাজনীতি বিশ্লেষক উপস্থিত রয়েছেন। আমি প্রথমে পরিচয় করে দিতে চাই। আমার ঠিক ডান দিকেই রয়েছেন অধ্যাপক ডক্টর মওদুদ হোসেন আলমগীর পাভেল, বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক। আপনাকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। সেই সাথে আর উপস্থিত রয়েছেন লেখক এবং রাজনীতি বিশ্লেষক গোলাম মাওলা রনি। আপনাকে শুভেচ্ছা এবং স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আলোচনা। যেমনটি বলছিলাম যে নির্বাচন সুষ্ঠুভাবে হবে কি হবে না, এত প্রস্তুতি, সিএসির এতগুলো পদক্ষেপ এবং প্রতিদিন সিএসির পক্ষ থেকে আমরা নতুন নতুন যে বিষয়গুলো রয়েছে, তারা যে কার্যক্রমগুলো করছেন, এগুলো তো সাংবাদিকদের সাথে কথা বলছেন এবং জনগণকে জানাচ্ছেন। তারপরেও শঙ্কার জায়গাটি আসলে কোথায়? আমি শুরু করতে চাচ্ছি জনাব ডাক্তার আলমগীর পাভেল, আপনাকে দিই। ধন্যবাদ। খুবই একটা সুন্দর সন্ধ্যা বলবো আমি আজকে, যে গোলাম মাওলা রনির মতন একজন মানুষের সাথে আমি কথা বলার সুযোগ পেয়েছি এখানে। আসলে হচ্ছে কি যে নির্বাচনের সংখ্যাটা বাস্তবে যতটা আছে, আমরা আলোচনার ভেতরে সংখ্যাটাকে বেশি যেন প্রতিষ্ঠিত করছি। প্রতিদিন এত বেশি সংখ্যা আলোচনা করছি যাতে মনে হচ্ছে সংখ্যা না হলে বোধহয় আমাদের চলছে না, এরকম একটা ব্যাপার। আমার মনে হয় না যে এটাকে আমাদের এত বেশি গুরুত্বপূর্ণ করে তোলা দরকার এই মুহূর্তে। কারণ দেশের মানুষ যদি সবাই মিলে চাই আমরা যে আমরা একটা সুষ্ঠু নির্বাচন করতে চাই এবং সেটা করবার সক্ষমতা আমাদের আছে, এটা প্রমাণ করার দরকার নির্বাচনের মাঠে। এই প্রতি মুহূর্তে সংখ্যার কথা যদি বলি আমরা, তাহলে হয় কি যে আমাদের সক্ষমতার চাইতে অক্ষমতাটা সামনে চলে আসে বেশি। এটা খুব গুরুত্বপূর্ণ না। তবে হ্যাঁ, কয়েকটা বিষয় রয়েছে। সেটা হচ্ছে যে আমরা বর্তমানে যেমন লক্ষ্য করছি যে নির্বাচনে কিছু অসহিষ্ণুতা আছে, কিছু কিছু রাজনৈতিক দলের ভিতরে চরম রকম অসহিষ্ণুতা রয়েছে। অসহিষ্ণুতাটা হচ্ছে এইরকম যে আমাকে যে কোনো মূল্যে ভোটের বাক্সকে ভারী করতে হবে, সেজন্য যে পথ পরিক্রমা তারা করছেন তার ভিতরে নীতি নৈতিকতা ধর্মকে ব্যবহার করবার ব্যাপার থেকে শুরু করে, এবং সবচেয়ে দুর্ভাগ্যজনক যেটি হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের সামাজিক মাধ্যম সোশ্যাল মিডিয়াতে যে পরিমাণের এখন যে রূপটা আমরা দেখছি, যদিও প্রধান নির্বাচন কমিশনার বেশ কয়েক মাস আগে বলেছিলেন যে এবারে নির্বাচনের প্রথম যুদ্ধের জায়গাটা হবে সম্ভবত সাইবার যুদ্ধ বা সামাজিক মাধ্যমের যুদ্ধ, কিন্তু সেটা যুদ্ধ না হয়ে এটাকে যদি আমি বলি যে কাদা ছোড়াছড়ি কিংবা একজনের চরিত্র হননের অপচেষ্টা, এটা বলা বোধহয় ভুল হবে না। কারণ এখন অবস্থাটা এমন দাঁড়িয়েছে যে আপনারা নিজেরাও যারা মেইন স্ট্রিম মিডিয়া চালান, তারাও যেন কোনো কোনো ক্ষেত্রে সোশ্যাল মিডিয়াকে অনুসরণ করছেন। এই অনুসরণ প্রবণতা পুরো সমাজে যেমন একটা জিনিস তৈরি করেছে যে আমরা গসিপ, আমরা একটা মিথ্যে খবর, যার ফলে যে মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন, এগুলো যেন আগামী দিনের সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। তো আমার মনে হয় যে সংখ্যার জায়গাটাতে আমরা মাঠের ভেতরে যে প্রকৃতপক্ষে সংঘাতের সংখ্যা চাইতে আমরা মাঠের পেছনে যে সংঘাতটা অনিবার্যভাবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের সমাজে প্রতি মুহূর্তে আমাদেরকে একটা আতঙ্কের জায়গায় ফেলছে, যে যেখানে সুস্থভাবে একজন মহিলা বা একজন নারী তিনি তার মতামত প্রকাশ করতে পারবেন কিনা, অথবা আমার প্রতিপক্ষকে আমার পছন্দ না হলে তার চরিত্র হননের জন্য আমি কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে শুরু করে সমস্ত কিছু রকম অপকর্ম করব, এই জায়গাগুলো শঙ্কার জায়গা। আমার মনে হয় যে সেই জায়গাতে বেশি বোধহয় মনোযোগ দেওয়া দরকার। যেহেতু পেয়েছি বিএনপির যে প্রার্থিতা নিয়ে অসন্তোষ রয়েছে, 40টিরও বেশি আসনে অসন্তোষ, এই ব্যাপারগুলো বিএনপি আজকে যদিও সালাউদ্দিন আহমেদ উনি বলেছেন যে একটা বড় তলে আপনাদের অনেক জনপ্রিয় নেতা রয়েছেন এবং পুরনো নতুন মিলিয়ে অনেক কর্মী রয়েছেন যারা আসলে নির্বাচনে অংশগ্রহণ করতে চান। অসন্তোষ থাকাটা খুব স্বাভাবিক, এটি আমরাও মনে করি যে খুব স্বাভাবিক, কিন্তু তারপরেও তো অনেকগুলো আসনে আজকে মানে তারা জায়গায় জায়গায় যে নেতাকর্মীরা রয়েছেন তারা তো আসলে আন্দোলন করছেন যে প্রার্থিতা নিয়ে তারা অসন্তোষ। আপনি কিন্তু উত্তরটা নিজে প্রশ্নের মধ্যে দিয়েছেন যে এই বড় দলে এই ঘটনাটি ঘটা খুব অস্বাভাবিক না, 40টি কেন, এটা তার বেশি সংখ্যায় ঘটলে হয়তো অবাক হওয়ার কিছু ছিল না। প্রশ্নটা সেখানে নয়, সেটা হচ্ছে যে পৃথিবীর সবচাইতে বড় বিচারকের কাছেও যদি আপনি এই প্রার্থিতা নির্ধারণ করার দায়িত্বটি দিন, তাহলে কিন্তু দেখবেন যে এই ব্যাপারটা কিন্তু তার ক্ষেত্রেও ঘটবে। প্রশ্নটি হচ্ছে যে আপনি মাপকাঠিটা কি, কিসের মাপের পরিপ্রেক্ষিতে আপনি একজনকে মনোনয়ন দেবেন। এরকম তো বলছেন, আপনারাও নিজেরা বলেছেন যে একাধিক জনপ্রিয় একাধিক যোগ্য প্রার্থী রয়েছেন, নির্বাচনে জিতবার সক্ষমতা দুজনেরই আছে। হয়তো দুজনে যে কোনো একজনকে মনোনয়ন দিলে হয়তো উনি ওখান থেকে তার সংসদ সদস্য নির্বাচিত উনি হবেন, কিন্তু দলের জন্য তো একজনের বেশি দুজনকে বাদবার সুযোগ এখানে নেই। তো আমি মনে করি যে এটা খুব ভালো ক্রিকেট দলে যেরকম তার সাইড লাইনে যে যোগ্য প্লেয়াররা থাকেন সেরকম থাকলে দলের যেরকম একটা সুবিধা হয় যে তিনি যে কোনো মুহূর্তে
দলের একজন প্রার্থীকে পরিবর্তন করে বা একজন খেলোয়াড়কে পরিবর্তন করে মাঠে একজন আরও যোগ্যতর খেলোয়াড় বা বেশি যিনি পরিশ্রমী তাকে নামিয়ে দিতে পারেন। তো বিএনপির জন্য সেই সুযোগ যে একদম তা নাই, কারণ এটা তো বলাই হয়েছে এটা প্রাথমিক একটি মনোনয়ন। দল যদি প্রয়োজন মনে করে বা তারা বিবেচনা করে যে সেটাকে তারা হয়তো পুনর্বিবেচনা করবে, কিন্তু তার মানে এই নয় যে এই সুযোগ নিয়ে প্রত্যেকেই তার নিজের যোগ্যতা প্রমাণ করার জন্য অপকর্ম করবেন বা অনৈতিক পথে যাবেন। সেটা না করে বোধহয় তার যোগ্যতার অন্য জায়গাগুলো সেটা যদি দলের নীতি নির্ধারণী পর্যায়ে উপস্থাপনের চেষ্টা করেন সেটি বেশি যৌক্তিক হবে। এরকম মাঠে ঘাটে তার নিজের আপনি কতজন লোককে একখানে করবেন, খুব বেশি হলে 2000, 4000, 5000। একজন নির্বাচনী এলাকায় আপনি জানেন যে রনিবা নিশ্চয়ই বলবেন যে 5 লক্ষের বেশি ভোটার থাকে। তো সেখানে আপনি সবার মতামতের উপর কি বলতে পারেন যে জনগণ আমাকে চায়? তো জনগণ আমাকে চায় কিনা এই ব্যাখ্যাটা বা এটিকে প্রমাণ করা খুব সহজ কাজ না। আমি একই প্রশ্ন গোলাম মাওলা রনি আপনার কাছেও রাখতে চাচ্ছি যে আমরা যেহেতু প্রার্থিতা নিয়ে আলোচনাটা করছিলাম, প্রার্থিতা নিয়ে এই সংখ্যার জায়গাটা কি আসলে নির্বাচনকে একটা সংখ্যার জায়গা নিয়ে যায় কিনা? না, এটা বরং আরো নির্বাচনকে উৎসব মুখর করবে, আনন্দ মুখর করবে। এর কারণ হলো আওয়ামী লীগের অবর্তমানে মাঠে যে একটা বিরাট ভ্যাকুয়াম রয়েছে, তো সেই ভ্যাকুয়ামের জায়গাতে বিএনপির একাধিক প্রার্থী তারা মনোনয়নের জন্য লড়াই করছে, প্রতিযোগিতা করছে, তারপরে একে অপরের বিষোদ্গার করছে, কিন্তু দিন শেষে তারা কিন্তু ধানের শীষই বলছে। দিন শেষে বেগম জিয়ার পক্ষে স্লোগান দিচ্ছে, তারেক রহমান সাহেবের পক্ষে স্লোগান দিচ্ছে। তো ঘুরে ফিরে আসলে এটা যে রেজাল্টটা সেটা যাকে বলা হয় বিএনপির পক্ষেই যাচ্ছে। আর অন্যদিকে এই যে মাঠে যখন বিএনপির 2 জন প্রার্থী বা 3 জন প্রার্থী তার তুমুলভাবে প্রতিযোগিতা করছে, সেখানে জামাত, এনসিপি, অন্যান্য যে সকল রাজনৈতিক দলগুলো আছে, তো তাদের যে রাজনৈতিক কর্মকাণ্ড সেটা অগুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। ফলে এই সমস্ত যারা লোকজন আছে তারা তো যেহেতু মাঠে পারছে না, তাদের হিংসায় ক্রোধে মেজাজটা এমন গরম হয়ে যাচ্ছে, তখন তারা এসে ওই তাদের যে বট বাহিনী আছে সোশ্যাল মিডিয়াতে এই বিএনপি গেল, শেষ হয়ে গেল, আর বিএনপি বাঁচবে না, ইত্যাদি ইত্যাদি কথাবার্তা তারা বলতে থাকে। কিন্তু এই যে মনোনয়ন নিয়ে যা হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশে, এটা আওয়ামী লীগের মধ্যে আছে, বিএনপির মধ্যে আছে, আগামীতেও থাকবে, অতীতেও ছিল। কিন্তু ওটা সমস্যা না। সমস্যাটা হলো যে প্রথমে আপনি যেটা বললেন যে নির্বাচন সম্পর্কে যারা বিএনপি নেতাকর্মী, বিশেষ করে বিএনপি বড় দল হিসেবে, তারা শতভাগ নিশ্চিত যে নির্বাচন হলে, যে কোনোভাবে নির্বাচন হলে তারা একটা ভালো বিজয় লাভ করবে। তো এই ভালো বিজয় লাভ করার জন্য বিজয়ী দল হিসেবে একটা রাজনৈতিক দলের যতটা ধৈর্য ধারণ করা সম্ভব, যতটা বিনয়ী হওয়া দরকার, যতটা যাকে বলা হয় একটা নেগোশিয়েবল পজিশনে থাকা দরকার, সেটা কিন্তু বিএনপি দেখাচ্ছে। এবং আমি নিজে বাইরে থেকে দেখি যে বিএনপি এরকম অনেক লোকের সাথে হ্যান্ডশেক করছে, অনেকের সাথে কুলাকুলি করছে, যেগুলো দেখে আমারই মেজাজ গরম হয়ে যাচ্ছে। এটা আমি হলে পারতাম না, যে আমি মরে যাব, না খেয়ে থাকবো, তবুও আমি এই কাজ করব না। মানে হয় কি, আসলে রাজনীতিতে কতগুলো ব্যাপার আছে। আপনি রয়্যাল বেঙ্গল টাইগার, বাঘরে যদি হঠাৎ করে দেখেন যে বিড়ালের সঙ্গে সে খুব দোস্তি করার চেষ্টা করতেছে, কিংবা বাঘকে যদি আপনি হঠাৎ করে দেখেন একটা খরগোশের সঙ্গে সে পাঞ্জা লড়তেছে, তো এটা আপনার দৃষ্টিকটু মনে হবে। তো বিএনপির একটা পরিচয় আছে এখন, যেখানে এই দলটির এই মুহূর্তে ব্রুট মেজরিটি আছে এবং জনপ্রিয়তার দিক থেকে মিনিমাম 35% জনপ্রিয়তা আছে। তো সেখানে 1% ভোট নাই, 0.5% ভোট নাই। একজনের আমি লোকের নাম জানি তো দলের নাম জানি না, দলের নাম জানি তো লোকের নাম জানি না। তো তারা যখন বিএনপির বড় বড় নেতাকে খুব হুমকি দেয়, ধামকি দেয়, আবার সেই বড় বড় নেতারা যখন তাদের সঙ্গে কুলাকুলি করে, এটা আমরা যারা সাধারণ দর্শক আছি বাইরে থেকে দেখতে আমাদের খুব দৃষ্টিকটু মনে হয়, অনেকটা কার্টুন মনে হয়। তো এটা রাজনীতির যে একটা নর্মাল ফেনোমেনা আছে, নর্মাল যে একটা গতি আছে, সেই গতিটা নষ্ট হয়ে যাচ্ছে। আপনার পদ্মার যে স্রোত, সেই বিশাল পদ্মার স্রোত থেকে আপনি যদি সংকুচিত করে শীতলক্ষা এনে দেন, বুড়িগঙ্গা এনে দেন, পুরো ঢাকা শহর তলিয়ে যাবে। তো এখন হলো কি, যে বিএনপি যে ধৈর্য ধারণ করছে, বিশ্বাস করেন বিএনপি যদি ক্ষমতায় এসে যায়, ক্ষমতায় আসার পরে যে 1 সপ্তাহের মধ্যে যে ডলাডলি শুরু হয়ে যাবে, সেই ডলাডলিতে যে কতজনের এই যে অবস্থাটা হবে, সেটা ভাই ভদ্রলোক মানুষ আমরা বাইরে থেকে বলতে পারি যে তুই আমাকে জ্বালাচ্ছিলি কেন, নির্বাচনের আগে তুই আমাকে এই যে ডিস্টার্ব করেছিলি, আজ এখন একটু দেখি তোর কতটুকু পাঞ্জালার স্বাদ আছে। এইগুলো একটা। 2 নম্বর হলো যে ক্ষমতার স্বাদ আহ্লাদ খুব মারাত্মক।
মাগনা মাগনা পোলাও খাওয়া, কুরমা খাওয়া, তারপরে শেষে যেখানে যাচ্ছেন সেলুট দিচ্ছে, ছাড় ছাড় বলছে। এটা অসাধারণ। মানে যারা একবার ওই রাষ্ট্র ক্ষমতায় গিয়েছেন এরা বলবো আমি মরে যাব, তারপর আমি আবার একটু ক্ষমতায় যেতে চাই। তো এখন ক্ষমতায় যাওয়ার যে জনগণের ভোট বা নির্বাচন করা এটা দুরূহ ব্যাপার, টাকা পয়সা জনসমর্থন, তো সেটা ছাড়াই এখন কিছু লোক এই ক্ষমতার এই স্বাদ আহ্লাদগুলো পেয়ে যাচ্ছেন। তারা এই জিনিসগুলো ছাড়তে চাচ্ছেন না। তো তারা ছাড়তে না চাওয়ার কারণে তারা কি করছেন, এই নির্বাচন হবে না, এটার সমস্যা, ওটার সমস্যা, অমুকে এলো না, তারেক রহমান সাহেব দেশে কেন আসলো না, সে না আসলে কি রাজনীতি হবে, ইত্যাদি ইত্যাদি নানা রকম কথাবার্তা বলে পাবেল ভাই যেটা বললেন যে আমাদের সামাজিক মাধ্যম এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন দেখা গেল যে সত্য নাই মিথ্যা নাই, আপনি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে দিলেন, গুলিস্তানের একটা বিল্ডিং হেলে পড়েছে, সঙ্গে সঙ্গে দেখবেন যে 2 খতম কোরআন শরীফ পড়া হয়ে গেছে। রনি ভাই, আপনি যে কথাটি বলছিলেন, গত 15 মাসে 26টি নতুন দল নির্বাচনকে সামনে রেখে রেজিস্ট্রেশন করতে যাচ্ছে। 26টি নতুন দল 15 মাসে আসলো। আপনি যে কথাটি বলছিলেন যে ক্ষমতার একটা বিরাট একটা আকাঙ্ক্ষা চাহিদা আছে সবার মনে, কেন সেটা? এখন হলো কি যে যেহেতু এটা বিএনপির দোষ, বিএনপির দোষ হলো বিএনপি এই যে 26টি দল এখন নিবন্ধনের জন্য চেষ্টা করছে, এদের চাইতে ছোট ছোট অনেক দলের সঙ্গে বিএনপির বন্ধুত্ব হচ্ছে। তো সবাই মনে করছে অমুকের সাথে যদি, রামের সাথে যদি বন্ধুত্ব হয়, তা আমি শাম, আমি কি দোষ করেছি, আমারও তো এরকম একটা সিট পাওয়া যেতে পারে। অথবা ধরুন আর একজন লোক সে চিন্তা করছে যে ঠিক আছে আমার তো একটা নির্বাচনী এলাকায় পরিচিতি আছে, ফলে প্রতিটি মানুষই এখন নিজেকে এমপি হওয়ার, মন্ত্রী হওয়ার কিংবা জোটের সঙ্গী হওয়ার, নির্বাচন করার জন্য যোগ্যতম মনে করছে। আর এই সুযোগটি মূলত এই যে এখন বর্তমান যে রাজনীতির যে ভ্যাকিউম, সেই ভ্যাকিউমের জায়গাতে হলো। যেমন আজকে আমি একটা দেখলাম ইমাম সম্মেলন, ইমাম মুয়াজ্জিম সম্মেলন, তো এরকম অদ্ভুত, সেখানে জামাতের আমিরও গেছেন, সালাউদ্দিন সাহেব গেছেন, আমাদের এইটা আজকে নতুন না, বিগত কয়েকদিন ধরে আমরা দেখি বিভিন্ন জায়গায় তারা সবাই একসাথে যাচ্ছে। সবচেয়ে অ্যালার্মিং হলো যে সবাই ইসলামী ভাষায়, কোরআনের ভাষায় কথা বলার চেষ্টা করছে, আরবিতে কথা বলার চেষ্টা করছে। সবাই নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু যারা পারছে, আবার কেউ একটু বলছে মাদ্দা জিল্লুহুল আলী, মানে একজনের নাম যেমন জনাব পাবেল রহমান, মাদ্দা জিল্লুহুল আলী, আলা হজরত, মানে এই যে ইসলামী লাইনের যে কথাগুলো সবাই অনুকরণ করে বলার চেষ্টা করছে, এটা ভেরি ডেঞ্জারাস। মূল ব্যাপার হলো আপনাকে আপনার নিজস্ব চরিত্র নিয়ে থাকতে হবে, বৈশিষ্ট্য নিয়ে থাকতে হবে। বিএনপি একটা মডারেট দল, বহু মত এখানে আছে, বহু সত্তা এখানে রয়েছে, সেই সত্তাকে বাদ দিয়ে তারা এখন সবাইকে খুশি করতে চাচ্ছে, কিন্তু বিএনপি আসলে সবাইকে খুশি করতে পারবে না। আর সবাইকে খুশি করতে গিয়ে কি হচ্ছে, ছোট ছোট যে দলগুলো তাদের আত্মবিশ্বাসটা এমন পর্যায়ে চলে আসছে। আমি ডক্টর পাভেল আপনার কাছে আবারও আসতে চাচ্ছি, আপনার কাছে আমি অবশ্যই আসবো, যেহেতু প্রসঙ্গটি তুলেছেনই। বিএনপি তো এই যে যুগপৎ আন্দোলনের যে শরিক দল এবং জোটবদ্ধ যে নির্বাচনের আগে যে একটি রাজনৈতিক পরিস্থিতি, এটি তো নতুন না, এটি সবসময় হয়। এবং আমরা আসলে দেখছি যে বিএনপি যেহেতু একটি অবশ্যই বড় দল, তারা অনেকবার ক্ষমতায় ছিলেন, তো সেক্ষেত্রে জোটবদ্ধ দলগুলোর যে আরপিওর যে সংশোধনীর পরে প্রতীক নিয়ে একটি দ্বন্দ্ব তৈরি হয়েছে, বিএনপি কি বেকায়দায় পড়লো? না, বিএনপির বেকায়দার বিষয় এটা নয়, সেটা হলো যে ঐতিহ্যগতভাবে এরকমই ছিল যে যারা জোটের সঙ্গী হবেন তারা জোটে যে কোনো শরিক দলের প্রতীক তারা ব্যবহার করতে পারতেন এর আগে। সেই ব্যাপারে বিএনপি এখনো পর্যন্ত কথাটি বলেছে, সেটা কিন্তু বিএনপি হয়তো তার জন্য নয়, বরং বলতে পারেন যে আদর্শিক যে জায়গা থেকে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ আছে যে স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা তাদের শরিক দল ছিল বা রাজপথে যারা সঙ্গী ছিলেন তাদেরকে সাথে নিয়ে বিএনপি নির্বাচন বা জাতীয় সরকার গঠনের একটা প্রতিশ্রুতির সাথে আছে। তো প্রতিশ্রুতিটা থাকলে তো শুধু হবে না, তাদেরকে তো সেই জায়গাতে নেওয়ার একটা দায়বদ্ধতাও থাকে। হয়তো এই যারা এই জোট সঙ্গী যারা ছিলেন তারা যখন নির্বাচনের জায়গাতে যখন একটা একই সমীকরণে যখন এসেছেন, তখনও তাদের ভিতরে এই প্রত্যাশা হয়তো ছিল যে তারা হয়তো জোটের সঙ্গী হলে তারা হয়তো ধানের শীষ প্রতীকটা ব্যবহার করার সুযোগ পাবেন। সেটা তো প্রতীক হিসেবে, প্রতীকটা গুরুত্বপূর্ণ, সেটা তো আমাদের দেশের নির্বাচনে আমরা জানি এটা। তো সেই কারণে হয়তো একটা সমস্যা, সেটা ওই ছোট দলগুলো বলে, তথাকথিত ছোট দল বলে কাউকে আমি বলতে চাই না, দল ছোট বড় সেটা ভিন্ন আঙ্গিক বা বিচার, তো তাদের জন্য হয়তো একটা অস্বস্তি জায়গা তৈরি হয়েছে। বিএনপি এখনো পর্যন্ত সেটার ব্যাপারে ইলেকশন কমিশনকে একটা তাদের আপত্তির কথা জানিয়েছে যে এটা যদি জোট সঙ্গীদেরকে ব্যবহার করতে দেওয়া হয় তাহলে সেটা ভালো হয়। তা না হলে আমার যেটা মনে হয় যে বর্তমানে মানুষের তো বিচার বিবেচনার ক্ষেত্রে তো পরিবর্তন হয়েছে, সভ্য দেশে তো আর কখনো কেউ প্রতীক দিয়ে নির্বাচন করেন না।
তো মানুষের শিক্ষার যে গুণগত পরিবর্তন হয়েছে তাতে মনে হয়, এবং বিএনপি যদি তাদের পাশে থাকেন তাহলে সেই বৈতরণী অত জটিল হবে না। তবে আমরা এখনো পর্যন্ত আশা করি যে জোট সঙ্গীতের জন্য হয়তো প্রতীকের ক্ষেত্রে এই অসুবিধাটা থাকবে না। যে সম্মেলনের তারেক রহমান নিজেও কিন্তু বক্তব্য দিয়েছেন যে কোনো রাজনৈতিক দলই যেন বাদ না যায়, সবারই যেন প্রতিনিধি সংসদে থাকে। এটাও যদি হয় এটা তো মানে ভালো। আপনাদের মুভমেন্ট বলছে যে আপনারা দলীয় শক্তিকে আরো সবার সান্নিধ্যেই আরো বেগবান করতে চাচ্ছেন, কিন্তু নির্বাচনের আগে এই যে জোট এবং প্রতীক নিয়ে এখানে লাভবান কি হবেন? এটা লাভ লোকসানের ব্যাপারটা ডিফারেন্ট। এটা আপনি যদি মনে করেন যে এই প্রতীকটা বিএনপির প্রতীক না পেয়ে তার দলীয় প্রতীক, আমি যদি আরেকটু অন্যভাবে বলি, কারণ সাধারণ মানুষ তো আসলে মার্কা দেখেই ভোট দেয়, এতে কোনো সন্দেহই নাই। হ্যাঁ, নির্বাচনী এলাকায় যদি সেরকম প্রভাবশালী ব্যক্তি থাকেন, জনপ্রিয় নেতা থাকেন, দেন তারপরে দিন শেষে সাধারণ মানুষ মনে হয় মার্কাটা না। আমি আপনার যুক্তিটাকে নিশ্চি, কারণ আমাদের প্রথাগত নির্বাচনে তো সেটা আছে, এটা তো বলবো। সে কারণে তো বিএনপি বলেছে যে আমরা যদি জোটের সঙ্গীর কাছে যদি আমি আসনটা ছাড়ি, তাহলে সেই আসনটা ছাড়াটা যদি অর্থহীন হয়ে যায় তাহলে তো সেই ছাড়ার কোনো মানে নেই, তাই না? তো সেই যুক্তিতেই তারা বলেছে যে আমাদের প্রতীককেও তাকে, আমি যদি জোটের সঙ্গী বলে তাকে মানি, তার সঙ্গীকে আমার প্রতীকটা দিতে তো আর অসুবিধা কিছু নেই। যেটা যদি রনি ভাইকে বলতেন তাহলে হয়তো সুন্দর ভাই বলতেন যে প্রেমিকাকে যখন আমি প্রেম নিবেদনের জন্য যখন রাজি করিয়ে ফেলেছি বা গ্রহণ করেছি, তখন আমার ফুলটা তাকে দিলে তো কোনো অসুবিধা নেই। তো সেরকমই প্রতীকের ক্ষেত্রেও আমাদের মনে হয় যে নির্বাচন কমিশনে সেই বাস্তবতাটাকে অনুভব করবেন যে ইতিপূর্বে সেই ধারণাটা ছিল এবং সে ব্যবস্থাটা যে উঠে গেছিল তা তো নয়। তো ন্যাচারালি সেই সুযোগটা থাকা উচিত, থাকলে সুবিধা হয়। আর এখানে আপনি যেটা বলতে চাইছেন যে সেরকম সুযোগে অন্য প্রতিপক্ষ দল যারা মনে করছে যে তারা তাদের দলীয় প্রতীক নিয়ে নির্বাচন করতে পারবেন, সেই চ্যালেঞ্জ অবশ্যই আছে। কিন্তু আমরা সেই চ্যালেঞ্জটাকে মাথায় নিয়েই কিন্তু আমাদের যে কর্মপরিকল্পনা সেটা সেইভাবে আমরা বিন্যস্ত করবো ইনশাল্লাহ। কারণ বিএনপি তো এখনো পর্যন্ত প্রতিশ্রুতির সেই জায়গাতে আছে বলেই তারা তো প্রায় 70টার মতো আসন এখনো পর্যন্ত তার সঙ্গীদের জন্য, শরীরদের জন্য উন্মুক্ত রেখেছে এখনো। আমরা এর পরবর্তীতে আসলে প্রার্থিতা নিয়ে আরো কিছু প্রশ্ন রয়েছে, সেই বিষয়গুলোতে আসলে আলোকপাত করতে চাচ্ছি। দর্শক, আপনারা দেখছেন আড়াই সেলেস্টের গণতন্ত্র। আমরা আলোচনা করছিলাম নির্বাচনের আগে শঙ্কা নাকি রাজনৈতিক দলগুলো একটা মধ্যস্থতায় চলে আসতে পারে। নিশ্চয়ই বিরতির পর আবার আলোচনা বাড়াবো। বিরতির পর সকলকে আবারও স্বাগত জানাচ্ছি আরআইসিএল স্টেজ গণতন্ত্র অনুষ্ঠানে। আমরা আলোচনা করছিলাম বিভিন্ন রাজনৈতিক দলগুলো নির্বাচনকে সামনে রেখে কি কি পদক্ষেপ নিচ্ছে এবং আগাচ্ছে। এই পর্যায়ে আমি জনাব গোলাম রনি আপনার কাছে আসতে চাচ্ছি। একটি বক্তব্যের দিকে নিশ্চয়ই আজকে সারাদিন আমাদের চোখ গেছে, এবং চট্টগ্রামে এবং সেই সাথে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান উনিও কিন্তু বলেছেন বিভিন্ন জায়গায় যে, বিশেষ করে চট্টগ্রামে কালকে যে বৈঠকটি হলো এবং আজকে কনভেনশন সেন্টারেও হলো, ওনার যে বক্তব্যগুলোর মধ্যে যেভাবে কথাগুলো এসেছে যে প্রশাসনকে আমাদের কথায় উঠতে হবে, বসতে হবে, সেই সাথে দলের প্রার্থীদের উদ্দেশ্যে উনি বলেছেন যে ওসি সাহেব সকালে আমার প্রোগ্রাম জেনে নেবেন, প্রোটোকল দিবেন। এই বক্তব্যগুলোকে কিভাবে ব্যাখ্যা দিবেন? আবার জামাতের ক্ষমতায় নিতে আল্লাহ নিজেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, এই বক্তব্যটিও উঠে এসেছে। আবার শাহজাহান চৌধুরী উনিও কিন্তু বলেছেন যে আগামী 5 ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এটিকে সামনে রেখে যে দেলোয়ার হোসেন সাঈদীর যে চেহারা ভাসতে হবে, উনি জনগণকে উদ্বুদ্ধ করার জন্য হয়তো বলেছেন। বাট ভাষাগত এই জায়গাগুলো আপনারা কিভাবে দেখছেন? মানে এখানে বিএনপিকে তো রিপ্রেজেন্টেশন করেন ভাই, আমি তো বিএনপির কোনো পদ পদবিতে নাই, একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে। জামাতের আমির এই কথা বলেননি, এই কথা বলেছেন জনাব শাহজাহান চৌধুরী। উনি একজন সাবেক সংসদ সদস্য এবং সাতকানিয়া লোহাগড়া এই যে সংসদীয় আসন, এই আসনে জামাতের প্রার্থী। কিন্তু জামাতের মজলিসে শুরার সদস্য এবং অত্যন্ত প্রভাবশালী একজন ব্যক্তি। তো তিনি যে কথাটি বলেছেন সেই কথাটি আসলে তাদের যে একটা অন্তর্নিহিত বিশ্বাস এবং তারা যেভাবে মনে করে, এই মুহূর্তে তারা মনে করছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের উপর তাদের একটা প্রভাব আছে, প্রতিপত্তি আছে। পেছন থেকে, পর্দার পেছন থেকে তারাই আসলে সরকার চালাচ্ছে। রাষ্ট্রের যে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদগুলো গত 14 মাসে সেই একেবারে পোস্টগুলো, সেই পোস্টগুলো সেখানে জামাত নিয়ন্ত্রিত, জামাত সমর্থিত, জামাত মাইন্ডেড লোকজন যেভাবে ওই জায়গাগুলো দখল করে আছে, তাতে তাদের কাছে মনে হয়েছে যে তারা ক্ষমতায় আছে এবং ক্ষমতায় তারা আসবে। মানে এখন মানে একটা ইলেকশন হওয়া মানে একটা আনুষ্ঠানিকতা মাত্র, জাস্ট একটা সিল দিবে আর ঘোষণা করা হবে জামাত ক্ষমতায় চলে আসছে। তো সেই অবস্থাতে আমার কাছে মনে হচ্ছে যে ওখানে সাতকানিয়াতে বা লোহাগড়াতে যে ওসি সাহেব আছে, ওসি সাহেব একটু বোধহয়
মানে যে কোনো কারণে তার প্রতি প্রোটোকল প্রদর্শন করতে গিয়ে অ্যাবসেন্ট মাইন্ডে বা ওসি সাহেবের শরীরও খারাপ থাকতে পারে, উনি হয়তো টেলিফোন করেছেন সেই সময়টাতে ওসি সাহেব হয়তো ওইভাবে রেসপন্ড করেনি, এই জন্য অভিমান থেকে, কষ্ট থেকে, রাগ থেকে তিনি এই কথাগুলো বলেছেন যে ওসি সাহেবের তো উচিত ছিল আমাকে প্রোটোকল দেওয়া, আমি এখানে এমপি হব, জামাত ক্ষমতায় আসলে আমি বড় একটা মন্ত্রী হব, তো এখন যদি আমাকে এই জায়গাতে এই সমাজে বেইজ্জতি করা হয় তাহলে আমি এই জিনিসগুলো হজম করব কীভাবে। তো এই একটা অভিমান থেকে এই কথাগুলো বলেছে। বয়স্ক মানুষ, আমরা সেটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখি এবং ওটার মধ্যে আমরা জামাতের যে অন্তর্নিহিত যে সৌন্দর্য, তারা মুনাফিকি করে না, মনের মধ্যে যেটা আছে সেটাই বলে দেয়, টাস টাস করে বলে দেয়। বিএনপি লোক হলে এভাবে বলতো না হয়তো, কিন্তু জামাত সেটা বলে দিয়েছে যে আমাদের কথায় সব কিছু চলতে হবে, প্রশাসন চলতে হবে। তবে একটা কথা এখানে যেটা আসলে শিরক, যেটা হয়েছে শামসুল উনি বলেছেন না অন্য কেউ বলেছেন, বা এই কথাটা কার্ড হিসেবে ঘুরছে যে আল্লাহ সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন যে জামাত ক্ষমতায় আসবে। তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার ইসলামের যে মূল থিওলজি, ধর্মতত্ত্ব, সেখানে তিনি এতটা স্বাধীন, এতটা সার্বভৌমত্ব, তাকে ওসিলা করে কোনো কথা বলা যাবে না। তিনি কি সিদ্ধান্ত নেবেন বা কি নেবেন না, তিনি যখন চাইছে তাই করবেন। তো জামাতের ব্যাপারে তিনি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, এটা জামাতের একজন এমপি প্রার্থী জেনে গেছেন, এটা সরাসরি একেবারে ইসলামের সাথে, এটা যদি পাকিস্তান হতো আন্ডার দ্য ব্লাসফেমি আইন, এই আইন অনুযায়ী ওনার একেবারে বিরাট একটা মৃত্যুদণ্ড হয়ে যেতে পারতো আর কি, এরকম কিছু হয়ে যেতে পারতো। এটা আমার উচিত যে ভদ্রলোক মুখ ফসকে বলে ফেলছেন তার তওবা করা উচিত, যে আমি যে কথাগুলো বলেছি। জামাতের পক্ষ থেকে বলা হয়েছে যে বক্তব্যটি ব্যক্তিগত, আর বিএনপিও কিন্তু বলেছেন যে শাহজাহান চৌধুরী গ্রেপ্তার চাওয়া হয়, তো এই ধরনের আলোচনাগুলো কিন্তু আসছে। না না, এখানে বিএনপি ব্যক্তিগত বা বিএনপি কি বলছে সেটা বিএনপি ব্যাপার। আমার কাছে বক্তব্যটা হলো যে যদি অ্যাজ লং অ্যাজ তারা ইসলাম শব্দটা ব্যবহার করে, যদি তারা শুধু বলতে আমরা জামাত বাংলাদেশ, তাহলে আমার কোনো আপত্তি ছিল না। যেহেতু ইসলাম শব্দটা ব্যবহার করছে, তো ইসলামের সঙ্গে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার জাত, সেফাত এবং ইজ্জাত, এটার যে একটা সম্পর্ক রয়েছে, তাতে এই বক্তব্যটি সরাসরি ইসলামের যে মূল আইডিওলজি, সেই আইডিওলজির সাথে কন্ট্রাডিক্ট করে, যেটাকে আরবিতে বলা হয় শিরক, অংশীদারিত্ব। অর্থাৎ আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন, সেই সিদ্ধান্তটা ওই ভদ্রলোকের সঙ্গে পরামর্শ করে নিয়েছেন, আল্লাহ তাকে কানে কানে বলে দিয়েছেন, অথবা এলহাম নিয়ে তার হৃদয়ের মধ্যে পৌঁছে দিয়েছেন যে এই বেটা, আমি ওই জামাতকে ক্ষমতা এনেছি, এই কথা তোকে বলে দিলাম, তুই এই জনসমাবেশে এই বক্তব্যটা দিয়ে দিস। এর বাইরে অন্য কোনো কথা নেই। কাজেই তাকে যদি ফিরে আসতে হয় তাকে তওবা করতে হবে। আমি যেটি বলেছিলাম যে ডাক্তার শফিকুর রহমান হচ্ছেন এই যে গতকালকে শনিবার চট্টগ্রাম নগরে জিএসসি কনভেনশন সেন্টারে যে দায়িত্বশীল সম্মেলনটি অনুষ্ঠিত, সেখানে উনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সভাপতি দায়িত্ব পালন করেন, এবং সেই অনুষ্ঠানে শাহজাহান চৌধুরী হচ্ছে এই বক্তব্যগুলো দিয়েছেন। আমার মনে হয় কি যে এই জায়গাতে ঠিক ব্যক্তিগত বলবার তো সুযোগ নেই, একটা আনুষ্ঠানিক একটা দলের একটা অনুষ্ঠান হচ্ছে, যে অনুষ্ঠানে তাদের দলের সর্বোচ্চ নেতা যিনি উপস্থিত আছেন, এটা সম্মেলন, এবং উনি একটা সাধারণ পর্যায়ে কোনো একজন কর্মী নন, উনি একজন নেতৃত্বের শীর্ষস্থান থেকে কথা বলছেন, এবং যারা সিদ্ধান্ত গ্রহণ করেন জামাতে সেই সুরারই উনি একজন সদস্য। সেখানে ওনার এই মন্তব্যকে যদি কেউ ব্যক্তিগত মন্তব্য বলেন, তাহলে এটাকে কিন্তু বলতে হবে যে তারা এটা একটা সত্যের একটা অপলাপ করছেন আর কি। এই জিনিসটা এরকম না বলে বরং তারা যদি এটা অন্য একটা অ্যাকশন নেওয়ার মধ্যে দিয়ে যদি প্রমাণ করতেন যে তারা সত্যিকার অর্থে এটাকে এন্ডোর্স করেন। এত বড় একটা জিনিস, যে কথাটা রনি ভাই যেটি বলছিলেন, যে ইসলাম শব্দটিকে তাদের যেহেতু তাদের রাজনৈতিক দলের নামের সাথে সংযুক্ত হয়ে আছে, সেখানে তাদের সতর্কতার জায়গাতে তো তারা নেই, বরং এটাকে তারা ব্যবহার করতে করতে এমন জায়গাতে নিয়ে গেছেন যে মানুষের কাছে একটা প্রশ্ন যে তারা ইসলামকে আর কতটা নিচে নামাবেন। তারা এর আগে জান্নাতের টিকিট কিছুদিন বিক্রি করেছেন, এখন তারা যেটা বলতে শুরু করেছেন এখন আর জান্নাতের না, এখন বরং তারা পৃথিবীতে চলে এসেছেন, কারণ ওই প্রাপ্তি তো তার হয়েছে, ফলে তারা ইহকালের প্রাপ্তিকেও তারা বঞ্চিত করতে চায় না। সেজন্য বলেছে যে ওসি সাহেব কথা শুনবেন, উঠবেন, বসবেন, কোনটা মামলা নিতে হবে, কোনটা ছাড়তে হবে, সেই সিদ্ধান্ত তারা তাদের কাছে নেবেন। ওই সময় কি মঞ্চে যারা ছিলেন উপস্থিত তারা কি বলেছেন যে আপনি থামুন, এই কথা আপনার বলা ঠিক হচ্ছে না, এটা আমার দলের কথা নয়, আমরা এন্ডোর্স করছি না। আপনি পুরো কথাটা শোনালেন, বলে দিলেন, প্রশাসনকে আপনি জানিয়ে দিলেন যে আপনারা যদি দেশের ক্ষমতাতে যাওয়ার আগে আপনাদের যে আচরণটি, আপনার যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পান, তাহলে তা আপনার দেশটাকে কোথায় নিয়ে যাবেন সেটা আপনি বুঝিয়ে দিয়েছেন। সেটা পরিপূর্ণভাবে তাদের সর্বোচ্চ নেতার সামনে, দলের আমিরের সামনে একটি একেবারে প্রকাশ্যে সবাই জানলো, বুঝলো, দেখলো, তারপরে আপনি বলবেন যে এটা ব্যক্তিগত, তাহলে ব্যক্তিগত জিনিসের বোধহয় ভুল মানে আমরা বুঝছি আর কি। এখানে
বরং কথাটাকে এইভাবে তারা একটু একটা বলবো যে তারা হ্যাঁ একদিক দিয়ে আমি তাকে ধন্যবাদ জানাই যে তারা যাদের ভেতরে যে কথাটিকে আছে সেটা তারা প্রকাশ্যে বলে দিয়েছেন, অর্থাৎ তারা আগামীতে কি করবেন বা কি করার পরিকল্পনা নিয়ে তারা চলছেন। তারা তো দেশের প্রশাসন, তাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষাঙ্গন থেকে শুরু করে সবকিছু দখল তো তারা সেরেছেন। এখন এই দখলেই তাদের পরিতৃপ্তি হচ্ছে না। তারা এখন বলছেন যে আমাদের কথায় উঠবে বাবু, যে এই যে ভবিষ্যৎ শব্দটি ব্যবহার করেছেন, আসলে এটা একটু এই জায়গাতে একটু সামান্য কারেকশন লাগবে। কারণ বাস্তবতা হচ্ছে যে উঠছে এবং বসছে, সেই জায়গাতে হয়তো দুই একজনের মধ্যে যদি ব্যতিক্রম থাকে তাহলে তাদেরকে হুমকি দিয়ে ওয়ার্নিং দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে উঠলে আর যদি ওঠা বসাটায় যদি কোনো সমস্যা থাকে, ওঠা বসার ক্ষেত্রে যদি তাদের প্রত্যাশার বাইরে কিছু ঘটে তাহলে সেই জিনিসটাকে তারা খুব সহজে নেবেন না। এবং তাদের সেই যুদ্ধংদেহী ভাব, যে ভঙ্গিমা, যে বডি ল্যাঙ্গুয়েজটি তিনি ব্যবহার করেছেন, তার মধ্যে তো মনে হয়নি যে এখানে তার ভেতরে কোনো বিশ্বাসের মধ্যে কোনো দুর্বলতা আছে। সুতরাং এখানে যে যতই এটাকে ব্যক্তিগত মন্তব্য বলে বলার চেষ্টা করুক না কেন, এটার দায় দল হিসেবে তারা কোনোভাবে অস্বীকার করতে পারে না। তবে আরেকটি ছোট্ট বিষয় উল্লেখ না করলেন, ডাক্তার শফিকুর রহমান উনি কিন্তু সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন যে নির্বাচন ও গণভোট একসঙ্গে হলে নির্বাচন জেনোসাইড হবে। জেনোসাইড কেন হবে? আমি তো জেনোসাইড বলতে যেটা বুঝেছি এটা হচ্ছে গণহত্যা শব্দটির প্রতিরূপ হচ্ছে জেনোসাইড। তার মানে কি এরকম কোনো পরিকল্পনা তারা করে রেখেছেন যে ওই দিন ইলেকশনের দিন ওই কাজটি করবেন? আমি জানি না, আপনারা কি বিরতিতে গিয়ে উত্তরটা নেবেন নাকি তার আগে কথাটার উত্তর নেবেন? বিরতি থেকে এসেই আমরা আলোচনা করি। দর্শক, আপনারা দেখছেন RICLC জনতন্ত্র গণতন্ত্র। আমরা আছি আলোচনার মধ্যে, নিশ্চয়ই বিরতি থেকে ফিরেও আপনাদেরকে পাবো। দর্শক, বিরতি পর সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন RICLC জনতন্ত্র গণতন্ত্র। আমরা আলোচনা করে যাচ্ছি। জনাব পাবেল, বিরতির আগে যে প্রশ্নটি করে আমরা আলোচনাটির আপনার উত্তরটি নিতে পারিনি, সেই উত্তরটি দিয়ে শুরু করতে চাচ্ছি পর্যায়ে। আরেকবার আপনি করেন, কারণ দর্শকরা তো বিরতির সময় তো ভুলে গেছে। আলোচনা করছিলাম গতকালকে চট্টগ্রামের সাতকানিয়া যে সম্মেলনটি হলো, তাদের দায়িত্বশীল সম্মেলন, জামাতে ইসলামের বিভিন্ন নেতারা সেখানে উপস্থিত ছিলেন এবং খুবই জনপ্রিয় নেতা শাহজাহান চৌধুরী উনি বক্তব্য দিয়েছেন। উনি প্রশাসনকে এবং উনি বলেছেন যে নির্বাচনটি আসলে শুধুমাত্র জনগণের বিষয় নয়, সেখানে প্রশাসনে তাদের কথা শুনতে হবে, তাদেরকে প্রোটোকল দিতে হবে, এই জাতীয়। এবং সেই সাথে যখন সাংবাদিকদের সাথে ডক্টর শফিকুর রহমানের আলাপ আলোচনা হচ্ছিল, উনি বলেছেন যে যদি গণভোট ও নির্বাচন একই সাথে হয় তাহলে এটি হবে জেনোসাইড। আমার প্রশ্নটি ছিল, জেনোসাইডের সাথে কেন তুলনা করলেন গণভোট আর নির্বাচন? এটা মধ্যে প্রশ্নটা ওনাকে করলে ভালো হবে, কারণ আমি তো তুলনা করবার কোনো যুক্তিসঙ্গত কারণ তো দেখছি না। আমার কাছে মনে হচ্ছে যে উনি একটা গুরুতর একটা শব্দ ব্যবহার করেছেন, যেটা হচ্ছে যে জেনোসাইড আমরা ৭১ সালে বাংলাদেশে হতে দেখেছি। সেই জেনোসাইডের সাথে অবশ্য ওনাদেরও একটা পরোক্ষ সুযোগ হয়েছিল সংযুক্ত থাকার। আমরা বসনিয়া হার্জেগোভিনাতে গণহত্যা দেখেছি। আমরা কম্বোডিয়াতে মাইলাই হত্যাকাণ্ড, সেটার সাথে ভিয়েতনামে মাইলাই হত্যাকাণ্ডের সাথে আমাদের পরিচয় আছে। আমরা পল পটের গণহত্যার ব্যাপারের সাথেও জানি কিছুটা। তো যখনই আপনি জেনোসাইড শব্দটি ব্যবহার করবেন তখন কিন্তু আমরা এই শব্দগুলোর সাথে সাথে আমরা বা এই জায়গাগুলোর সাথে তুলনা করার চেষ্টা করি। তাহলে এই প্রকারান্তরে ওনারা এটা কি কোনো ভয়াবহ কোনো জিনিসের ইঙ্গিত দিচ্ছে কিনা সেটি হয়তো একটা প্রশ্ন তাকে করা যেতে পারে, যে তারা বলছেন যে এরকম যদি কিছু হয় তাহলে আমরা সেটা করব। তো সেটা তো গণভোটকে কতটুকু ক্ষতিগ্রস্ত করবে তা জানি না, কিন্তু সাধারণ নির্বাচন যেটা মানুষের 15 বছরের আকাঙ্ক্ষার জায়গা, সেই জায়গাতে এরকম শব্দ চয়নের ক্ষেত্রে সতর্কতা বোধহয় খুব দরকারি ছিল। ওনারা গণভোটের সাথে ভোটের অংশটুকুর সাথে হত্যা যোগ করে গণহত্যা বানিয়ে ফেলেছেন। তো এটা তারা হয়তো ব্যাখ্যা দেবেন এটা যে আমরা বলেছি যে নির্বাচনের জেনোসাইড হবে। তো নির্বাচনের জেনোসাইড হলে সেটাকে তো শুধুমাত্র কিলিং বললেই হতো। এখানে জেনোসাইড শব্দটি তো একটা হত্যাকাণ্ডকে তো আর আমরা জেনোসাইড বলি না, একটা অযৌক্তিক শত শত হাজার হাজার লক্ষাধিক হত্যাকাণ্ডের সাথে জেনোসাইড শব্দকে মোটামুটি মাপা যায়। তো আমার মনে হয় যে এটা খুবই আপত্তিজনক একটা শব্দ। এটা বলে জনগণ যে ভোটাধিকার প্রয়োগ করতে যাবে তাদেরকে ভীত সন্ত্রস্ত করার মতন একটা কাজ তারা আগাম করে রেখেছেন। এটি নিশ্চয়ই সচেতন মানুষ যারা আছেন, যারা ভোট দিতে চান, তারা এটাকে বিবেচনা রাখবেন এবং তারা নির্বাচনের সময় তাদের যে ভোট প্রদানের ক্ষেত্রে তাদের যে সিদ্ধান্ত, সেটা ক্ষেত্রে এই ধরনের যে সমস্ত বাক্য বিন্যাস তারা করছেন সেটার মধ্যে দিয়ে তাদের হয়তো তারা কাকে ভোট দেবেন না দেবেন এই সিদ্ধান্ত নেওয়া তাদের জন্য অনেকটা সোজা হয়ে যাবে। যে তারা সত্যিকার অর্থে যাদের হাতে হত্যা করবার বা গণহত্যা বা জেনোসাইডের মতন আকাঙ্ক্ষা যারা ব্যক্ত করতে পারেন তাদেরকে নির্বাচনের ক্ষেত্রে তারা নিশ্চয়ই অনেক সতর্ক হবেন জনগণ। একই মতামত চাচ্ছি আপনার। প্রথমত আমার কাছে যেটা মনে হয় যেটা ওনার স্লিপ অফ টাং, ওনার যদি ওনাকে আমি একজন সৎ মানুষ হিসেবে মনে করি, তারপরে শিক্ষিত সজ্জন ব্যক্তি হিসেবে মনে করি, দায়িত্বশীল ব্যক্তি হিসেবে মনে করি, তাহলে আমি প্রথমত ধরে নিই যে এটা ওনার মুখ দিয়ে বের হয়ে গেছে।
আর দ্বিতীয়ত হলো যে আমাদের দেশে আসলে এখনও মানুষ ইংরেজি ভালো করে বলতে পারে না, সব মানুষ কিন্তু ইংরেজি জানেও না। এখন কতগুলো শব্দ আমরা ব্যবহার করি, মনে করি যে এটা বললে বোধহয় আমাকে লোকজন খুব জ্ঞানী জ্ঞানী ভাববে, বা আমি যদি হঠাৎ করে বাংলার মধ্যে 2-4টি ইংরেজি শব্দ যুক্ত করে দেই, লোকজন ভাববে যে সে মহাজ্ঞানী, শেক্সপিয়ারের চাচাতো ভাই বা মামাতো ভাই হবে না আর কি। তো এই জন্য অনেক ইচ্ছে করে দেখবেন ইংরেজি বলে, যে ইংরেজির সঙ্গে মানে পরিস্থিতি প্রেক্ষাপট এটার আসলে মিল নেই। জেনোসাইড যে শব্দটি, এই শব্দটির সঙ্গে কোনো অবস্থাতেই নির্বাচনের কোনো সম্পর্ক নেই। সেটা আপনি গণভোট বলেন বা পার্লামেন্টের ভোট বলেন, যেখানে একটা ইলেকশন হয় এবং ইলেকশনের মতো একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হয়, এখানে গত হাজার বছরের ইতিহাসে জেনোসাইড হয়েছে এরকম একটা সিঙ্গেল উদাহরণ সেখানে নেই। জেনোসাইড শব্দটাই আলাদা, যার সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। তো কাজেই সেই গণভোট হবে বা জাতীয় নির্বাচনের দিন গণভোট হবে, এর সঙ্গে আসলে জেনোসাইডকে আপনি কোনোভাবে মেলাতে পারবেন না, বিকজ এটা পৃথিবীতে কখনো ঘটেনি। ফলে উনি এই যে কথাটা বলেছেন এটা স্লিপ অফ টাং, অথবা যদি স্লিপ অফ টাং না হয়ে থাকে উনি হয়তো চিন্তা করছেন যে এত ইংরেজি শব্দ আছে, ঠিক আছে এটা জেনোসাইড বলে দেখি দেখি হয় আর কি, এটা শুনতে কেমন শোনায় আর কি। অনেকে যেমন এখন আমি আগে বললাম না যে অনেক আরবি শব্দ এখন বলে কথায় কথায় আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, জাজাকাল্লাহ, খায়রান। যদি বলা হয় ভাই জাজাকাল্লাহ খায়রান, জাজাকাল্লাহ অর্থ কী, খায়রান অর্থ কী, বলবেন ভাই তা তো জানি না, শুনতে ভালো শোনায় তাই আমি এটা বলেছি আর কি। তো এরকম জেনোসাইড যে শব্দের অর্থটা কি। আপনার ইউটিউবের একটি বক্তব্য যেটি কার্ড আকারে মোটামুটি সোশ্যাল মিডিয়াতে এসেছে এবং পত্রিকাতেও এসেছে, আপনি বলেছেন জুলুম অত্যাচার সহ যে বিরূপ পরিস্থিতি জামাত মোকাবেলা করতে পেরেছে তার 100 ভাগের 1 ভাগও আওয়ামী লীগ নেতাকর্মীর পক্ষে এই মুহূর্তে মোকাবেলা করা সম্ভব না। এর কারণ হলো প্রায় 15 বছর একটি অভ্যাস। এই বিরূপ পরিস্থিতি, কোন বিরূপ পরিস্থিতি জামাত মোকাবেলা করতে পেরেছে? আসলে আমি ডেইলি 3টে করে মানে ভিডিও ছাড়ি, তো আর এক একটা ভিডিওতে 15-20 মিনিট বলি, কোনটার প্রেক্ষাপটে কী বলেছে আমার মনে নেই, আমি যেটা মনে করি যে 15 বছর ধরে জামাতের উপরে যে জুলুম অত্যাচার চলেছে, সেই জুলুম অত্যাচারে জামাতের একটা অসাধারণ গুণাবলী তারা অর্জন করেছে। হাউ টু ফ্লিড অ্যাওয়ে, নিরাপদে কত চমৎকারভাবে পালানো যায়, এই একটা জিনিস তাদের বাংলাদেশে কেউ তাদের সাথে পারবে না। বিএনপি এখন তাদের কাছে এই অর্থে শিশু, জাস্ট ইনফ্যান্ট, দুধ দাঁত উঠে না এরকম, মানে বিএনপির দুধ দাঁত উঠে নাই। আপনি একসাথে বিএনপির 100 জন লোককে দেন, এক লাইনে দাঁড়া করান, আর জামাতের 100 জন লোককে দাঁড়া করেন, এরপর একটা বাসি ফুদান তোমরা পালাও, দেখবেন বিএনপির প্রত্যেকটা লোক ধরা পড়েছে এবং পাবেল ভাই সবার আগে ধরা পড়েছে। কিন্তু জামাতের লোকগুলো দেখবেন যে পুরো মুহূর্তের মধ্যে তারা পালিয়ে যাবে। তো গত 15 বছরে তাদের এই যোগ্যতা অর্জনটা হয়েছে। 2 নম্বরে তাদের আর একটা যোগ্যতা হয়েছে, সেটি হলো শত অভাব অভিযোগের মধ্যেও তারা হাসতে পারে, এই জিনিসটা তাদের হয়েছে। থার্ডলি হলো তারা, আপনি তাদেরকে যতই অপমান করেন না কেন, যত কষ্ট দেন না কেন, আপনি যখনই তাদেরকে ডাকবেন, ডাকার সঙ্গে সঙ্গে তারা আপনার কাছে চলে আসবে। এই একটা অসাধারণ গুণাবলী, তাদের কোনো অভিমান নেই, তাদের কোনো কষ্ট নেই। যেমন ধরেন তারা তো নিষিদ্ধ একটা দল ছিল, সেই নিষিদ্ধ একটা দল ক্যান্টনমেন্টে যখন 5 তারিখে তাদেরকে ডাকা হলো সেনাপ্রধানের পক্ষ থেকে, সেনাপ্রধান তো সেই দিন পর্যন্ত শেখ হাসিনা তখন ক্ষমতায়, শেখ হাসিনার লোক, তারা নির্ভয়ে সেখানে চলে গেল। আমি তো যেতাম না, আমার পিছনে যদি 10টা মানে একেবারে বোমার তৈরি করে দেওয়া হতো তবুও আমি সেখানে যেতাম, আমার ভয় লাগতো। তো জামাত এই ভয়টাকে অতিক্রম করতে পেরেছে। এরকম অনেকগুলো গুণাবলী সাস্টেনেবল, যে গুণাবলীগুলো মানে তো বিএনপি, আমার হাতে সময় খুব কম রয়েছে, আওয়ামী লীগের 20 বছর লাগবে আর কি। আমি জনাব ডাক্তার আলমগীর পারভেজ আপনার মন্তব্যটি শুনতে চাচ্ছি, কিন্তু এই বিষয়ে না, আমি আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি নিশ্চয়ই নির্বাচন সামনে রেখে বিএনপি নিজস্ব একটি প্রচার, আপনি মিডিয়া সেলের মধ্যে রয়েছেন, নিশ্চয়ই প্রচার এবং নির্বাচন নিয়ে যে ইশতেহার, এই বিষয়গুলো নিশ্চয়ই আপনারা আলোচনা করছেন নিশ্চয়ই। আপনাদের স্ট্র্যাটেজি কি হবে বা আপনার প্রচারের ক্ষেত্রে কোন বিষয়গুলোকে গুরুত্ব দিচ্ছেন? ধন্যবাদ। আমার মনে হয় আপনি একটা শেষে একটা গুরুত্বপূর্ণ একটা একাডেমিক কোশ্চেন করেছেন। আমরা তো আলোচনার বেশিরভাগ ক্ষেত্রে যেটা করলাম সেটা তো প্রথাগত আলোচনার মধ্যে, হ্যাঁ ঠিক আছে, নিশ্চয়ই এটা প্রাসঙ্গিক আলোচনা যেটা জানতে চাইতে পারে। এখানে যে জিনিসটা আমি বলার সুযোগটা নিতে চাই সেটা হচ্ছে যে একটা দলের কিন্তু নির্বাচনের একদিনের জন্য জয়লাভ করাটা কিন্তু শেষ কথা না। যেদিন নির্বাচনে জয়লাভ করার পরে হয়তো তার আসল চ্যালেঞ্জটি কিন্তু সেই দিন থেকে শুরু হয়, অর্থাৎ তাকে দেশটাকে পরিচালনা করতে হবে, এবং কোন দেশটা, যে দেশটা গত 15-18 বছরে একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, অর্থনৈতিকভাবে আমাদের সামাজিক সাংস্কৃতিক
কোনো রকম উপলব্ধির দিক দিয়ে আমরা বলতে পারবো না যে আমরা ধ্বংসের বাইরে রয়েছে। সেখানে অর্থনীতি তো একদিকে গেছেই, আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো সেগুলো সবগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রশাসন একেবারে বলতে গেলে যেটা একটা দলীয়করণের প্রভাবে একদম ধ্বংসপ্রাপ্ত একটা প্রশাসন। এই চ্যালেঞ্জটাকে কাঁধে নিয়ে এবং তার সাথে ক্রমাগতভাবে বৃদ্ধিপ্রাপ্ত বৈদেশিক ঋণ রয়েছে, বিনিয়োগের স্থবিরতা রয়েছে, মানুষের যে প্রত্যাশা তৈরি হয়েছে গগনচুম্বী, সেটাকে অ্যাড্রেস করার যে চ্যালেঞ্জ আছে, বিএনপি সেইগুলোকে মাথায় রেখে একটা নির্বাচনী ম্যানিফেস্টো বা একটা যেটা তৈরি করার চেষ্টা করছে। সেখানে মূলত জনগণের এই সমস্যাগুলোকে অ্যাড্রেস করার পরিকল্পনা থাকবে। শুধু পরিকল্পনাতে কথা বলা যেতে পারে, কারণ নির্বাচনের সময় আমরা জানি যে কথামালার ফুলঝুরি ছোটে সবগুলো প্রতিশ্রুতি ফুলঝুরি দেয়। বিএনপি এবারে ওই রকম করে কোনোটাই ভাবছে না, তারা সেটা কিভাবে বাস্তবায়ন করবে সেই কর্মপরিকল্পনা এবারে ম্যানিফেস্টোতে অন্তর্ভুক্ত থাকবে। এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব উনি কিন্তু 31 দফার যে রাষ্ট্র কাঠামো মেরামতের কথা বলেছেন, সেটা কিন্তু বলতে গেলে ভবিষ্যতের বাংলাদেশকে বিনির্মাণ করবার একটা পরিকল্পনা, যেখানে আমাদের তারুণ্যকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। যে তারুণ্য আজকে তার কর্মসংস্থানের কথা ভাবে, তার জন্য একটা আগামী দিনের একটা সুন্দর জীবন, তার জন্য নিরাপদ জীবন, আমাদের যারা নারীরা যারা রয়েছেন তারা কর্মপরিবেশে একটা নিরাপদ কর্মপরিবেশ চান, আমাদের মেয়েরা যারা স্কুল কলেজে যারা লেখাপড়া করে সেখানে তাদের শিক্ষা জীবনটা যেন নিরাপদ হয়, তারা যেন কখনোই বাবা মার জন্য একটা দুশ্চিন্তার কারণ না হয়। সব মিলে এরকম একটা সুন্দর প্রত্যাশার বাংলাদেশ তৈরি করার যে পরিকল্পনা আমার দলের রয়েছে, সেটি আমাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে প্রকাশিত হবে। নিশ্চয়ই আমরা নির্বাচনকে সামনে রেখে এই আলোচনাগুলি আসলে সামনে আনতে চাই যে রাজনৈতিক দলগুলো ভাববেন। আপনাকে অধ্যাপক ডক্টর মওদুদ হোসেন আলমগীর আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। গোলাম আলা রনি আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি আজকে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আমাদের আজকের আরআইএল স্টিল জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। নিশ্চয়ই জনগণের স্বার্থ নিয়ে আমরা কথা বলি, আগামীতে আমরা জনগণের স্বার্থ নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সাথে থাকার জন্য।